যার নাম শুনলেই কেঁপে উঠত বড় বড় শাসক ও যোদ্ধারা, যিনি সেই সময়ের মোট পৃথিবীর 40% মানুষকে হত্যা করেন এবং মাত্র 14 বছর বয়সে হত্যা করেন তার সৎ ভাইকে। একের পর এক দুর্ধর্ষ যুদ্ধ জয়ের মাধ্যমে মঙ্গোলিয়ান বিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত করেন এবং পরিচিতি পান চেঙ্গিস খান হিসাবে। মাত্র কয়েক দশকে চেঙ্গিস খান ও তার উত্তরসূরিরা গড়ে তোলেন ইতিহাসের সর্ববৃহৎ অবিচ্ছিন্ন স্থল সাম্রাজ্য। সাইবেরিয়া, ইন্দোচাইনা, লেবানন, ইরান, আরব ও প্রায় অর্ধেক ইউরোপ জুড়ে বিস্তার লাভ করে। এই সাম্রাজ্য পৃথিবীর বুকে এক অপরাজেয় জাতি হিসেবে আবির্ভূত হয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তারা কি আসলেই অপরাজেয় ছিল? লাখ লাখ মুসলিম হত্যাকারী, মুসলিম বিশ্বের জ্ঞান কেন্দ্র বাইতুল হিকমা ধ্বংসকারী মঙ্গলরা পরাজিত হয়েছিল মুসলিমদের হাতেই, সেই ঐতিহাসিক আইন জালুত প্রান্তরে। এরই মধ্য দিয়ে শুধু মুসলিমদের অস্তিত্বই রক্ষা হয়নি, বরং পৃথিবীর মানব সভ্যতাকেও রক্ষা করেছিলেন এক করুণ ও বীভৎস ধ্বংসযজ্ঞ থেকে। সাল 1962, মঙ্গোলিয়ার ছোট এক এলাকার রাজার ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান। বাবা তার নাম রাখেন তেমুজিন। তেমুজিনের বয়স তখন 9 বছর। তখন তার বাবা তাকে নিয়ে যান 2 গ্রাম পরের গ্রামে তেমুজিনের বিয়ে দিতে, যা ছিল তাদের ট্রেডিশনেরই এক অংশ। এরপর তার বাবা তেমুজিনকে মেয়ের বাসায় ঘরজামাই হিসাবে রেখে আসেন এবং এটাও ছিল তাদের ট্রেডিশনেরই অংশ। তেমুজিনের বাবা তেমুজিনকে রেখে ফেরত আসার পথে তাতাস নামক এক গ্রামে বিশ্রাম নেয়ার জন্য থামেন এবং এখানেই তাকে দুধের সাথে বিষ পান করিয়ে হত্যা করা হয়। বাবার মৃত্যুর পর মাত্র 9 বছর বয়সে তেমুজিন ক্ষমতায় বসেন। এ সময় তেমুজিনের মা অনেক কষ্ট করে সংসার চালাচ্ছিলেন এবং এই সময় যোগ্য শাসক না থাকায় তাদের ওপর রেগুলার হামলা ও আক্রমণ হতো। এমনকি এক হামলায় তেমুজিনকে আটক করে কৃতদাস হিসেবে অন্য গ্রামে নেওয়া হয়। এখানে তেমুজিনকে হাতে সারাদিন শিকল পরিয়ে রাখা হতো এবং গলায় কুকুরের মতো বেল্ট। এই সময় সেই গ্রামের এক পরিবার তেমুজিনকে পালাতে সাহায্য করে। এরপর তেমুজিন নিজ গ্রামে ফিরে আসে এবং সে ভাবে সে শান্তিতে তার বউকে নিয়ে সংসার করবে, কিন্তু তাদের গ্রামে আবারও হামলা হয়। এখানে বন্দী বানানো হয় তেমুজিনের স্ত্রীকে। এরপর তেমুজিনের নেতৃত্বে 35,000 সৈন্যের সাথে তেমুজিনের সেই গ্রামের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং বিজয়ী হন। এটা ছিল তেমুজিনের প্রথম যুদ্ধ জয়। এরপর একের পর এক যুদ্ধ জয়ের মাধ্যমে তেমুজিনের হাতে চলে আসে পুরো মঙ্গোলিয়ান সাম্রাজ্য এবং তেমুজিন পায় চেঙ্গিস খান উপাধি, যার অর্থ ইউনিভার্সাল রুলার। এরপর চেঙ্গিস খান ইরান, আফগান, উজবেকিস্তান দখলের পাশাপাশি চায়না, পার্সিয়া, এশিয়া দখলের দিকে আগায়। এরপর 1227 সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় চেঙ্গিস খানের, যে মৃত্যুর রহস্য আজও অবধি অজানা। চেঙ্গিস খান মারা গেল, মঙ্গলরা থেমে থাকেননি, বরং তার উত্তর শরীরে রাশিয়া সহ অর্ধেকেরও বেশি ইউরোপ দখল করে, যাদের নাম শুনলেই আটকে উঠত পৃথিবীর মানুষ। সালটা 1258। মধ্যপ্রাচ্যে চলছে মুসলিম ইতিহাসের সর্ববৃহত্তম শাসনামল, অর্থাৎ আব্বাসীয় খেলাফত। মুসলিমদের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ বাগদাদ তখন আব্বাসীয়দের রাজধানী। কিন্তু এই সময় হঠাৎ 500 বছরের আব্বাসীয়দের ওপর বইতে শুরু করে নতুন এক ঝড়। চেঙ্গিস খানের উত্তরসূরি হালাকু খানের বাহিনী দ্বারা তছনছ হয় পুরো বাগদাদ। সদ্যজাত শিশু থেকে নারী ও বৃদ্ধ কাউকেই ছাড় দেয়নি তার এই বাহিনী। শুধু বাগদাদেই তারা হত্যা করে প্রায় 10 লক্ষ মানুষকে। আর এভাবেই বাগদাদ শহরে ধ্বংসযজ্ঞ ও আব্বাসীয় খলিফা আল মুস্তাকিমকে হত্যার মাধ্যমে আব্বাসীয় খেলাফতের পতন ঘটায়। তবে শুধু বাগদাদ দিয়েই শান্ত হয়নি তারা। বাগদাদের মতো দামেস্ক ও আলপে নগরী ধ্বংস করে, আর মিশর ছিল তাদের জয়ের পথে। এভাবেই মধ্যপ্রাচ্য জয় করে তারা। সময়টা 1260। মুসলিম বিশ্বের প্রায় সব সভ্যতা মঙ্গলদের দখলে, কিন্তু একমাত্র ব্যতিক্রম ছিল মিশরের মামলুক সাম্রাজ্য। মামলুক সাম্রাজ্য ছিল মুসলিমদের একমাত্র শেষ ভরসা, অর্থাৎ মামলুক সাম্রাজ্য ধ্বংস হলে মুসলিমদের অস্তিত্ব সংকটে পড়ত। এই মামলুকরা ছিল একসময়ের কৃতদাস, যাদের বেশিরভাগই ছিল ককেশিয়ান, তুর্কি ও কৃষ্ণ সাগরের নিকটবর্তী অন্যান্য জাতিগোষ্ঠীর বাসিন্দা, যারা ইউরোপীয় বণিক কর্তৃক পরবর্তীতে মঙ্গলদের মাধ্যমে জোরপূর্বক দাস হিসেবে বিক্রি হয় আইবিদ ও আব্বাসীয়দের কাছে। 1950 সালে এক তুর্কি কৃতদাসী মহিলার নেতৃত্বে আইয়ুবিদ খিলাফত ধ্বংস হয় এবং প্রতিষ্ঠিত হয় মামলুক সাম্রাজ্য। তবে মামলুকরা শক্তিশালী হলো সেই সময় পৃথিবীতে কেউ স্বপ্ন দেখত না মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ জয় করার। চেঙ্গিস খানের নাতি দি গ্রেট খান মঙ্কে খানের আদেশে হালাকু খানের বাহিনী প্রস্তুতি নিচ্ছিলেন মামলুকদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধূলিসাৎ করে মিশর দখল করে আফ্রিকা ও তারপর জিব্রাল্টার প্রণালী হয়ে বাকি ইউরোপ দখল করে চেঙ্গিস খানের বিশ্বজয়ের স্বপ্ন পূরণে বদ্ধপরিকর তারা। এরই পরিপ্রেক্ষিতে তারা মামলুকদের চিঠি পাঠায়, যার ভাষা ছিল অত্যন্ত করুণ। চিঠিতে দেয়া কয়েকটি লাইন হলো, তোমার আল্লাহর কাছে তোমাদের ফরিয়াদ আমাদের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না, কোনো শোকের মাতম আমাদের হৃদয় স্পর্শ করতে পারবে না।
না অশ্রু গলাতে পারবে আমাদের মন। আমরা তোমাদের মসজিদগুলো ভেঙে চুরমার করে ফেলবো আর তোমাদের রবের দুর্বলতা সবার সামনে প্রকাশ করব। তারপর তোমাদের শিশু বৃদ্ধ নির্বিশেষে সবাইকে হত্যা করব। মনে রেখো এই মুহূর্তে তোমরা আমাদের একমাত্র শত্রু। পত্রের এমন করুণ ভাষা দেখে মামলুক রাজদরবারের অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিনা যুদ্ধে পরাজয় মেনে নিতে, কিন্তু সুলতান সাইফুদ্দিন কুদ্দুস ছিলেন ব্যতিক্রমী। তিনি কারো কথা না শুনে মুসলিমদের অস্তিত্ব রক্ষায় বীর পদে যুদ্ধ করার সিদ্ধান্তে অটল থাকেন এবং হালাকু খানের দূতকে হত্যা করে কান ও মাথা ঝুলিয়ে যুদ্ধের ঘোষণা দেন। এর মাঝে চেঙ্গিস খানের নাতি দি গ্রেট খান মঙ্কে খানের মৃত্যুর খবর আসে শিবিরে। মঙ্কে খানের মৃত্যুর খবর শুনে হালাকু খান তার বাহিনীর একটা অংশ নিয়ে রওনা হয় মঙ্গলদের রাজধানী কারকোরামে আর যুদ্ধের দায়িত্ব দেন সেনাপ্রধান কিব্বুকাকে। অন্যদিকে সাইফুদ্দিন কুদ্দুস মিত্র করেন সিরিয়ার সেনাপতি রুকুনউদ্দিন বাইবার্সকে, যিনি ছিলেন দুর্ধর্ষ যোদ্ধা এবং মিশরের হয়ে যুদ্ধ পরিচালনা করে এবং ফ্রান্সের রাজা নবম লুইকে বন্দী করে অসামান্য বীরত্বের পরিচয় দেন। সেপ্টেম্বর ৩ সালটা 1260 রুকুনউদ্দিন বাইবার্স প্রায় 20,000 মামলুক বাহিনী নিয়ে হাজির হন মঙ্গলদের বিরুদ্ধে। যুদ্ধের কৌশল হিসেবে তারা অবস্থান নেন ফিলিস্তিনের গেলিলি ও নাবলাস অঞ্চলের মধ্যবর্তী অঞ্চলে আইন জালুত পর্বতে। যুদ্ধের কৌশল হিসেবে তারা অবস্থান নেন কিব্বুকার বাহিনী পৌঁছানোর পূর্বেই। পবিত্র কোরআনে উল্লেখিত রয়েছে এই পাহাড়ে ঘেরা অঞ্চলের কথা, যা হযরত দাউদ আলাইহিসসালামের বীরত্বের জন্য বিখ্যাত ছিল। এখানেই হযরত দাউদ আলাইহিসসালাম ফিলিস্তিনের জালুত নামক এক অত্যাচারী শাসককে পাথর ছুঁড়ে হত্যা করেন। আবারও পরবর্তী সময়ে এই আইন জালুত সাক্ষী হয় মুসলিমদের বিজয়ের। মঙ্গল কিব্বুকার বাহিনী এই অঞ্চলে প্রবেশ করার সাথে সাথে তাদের পরাজয় নিয়ে আগাচ্ছিল। তবে দুর্ধর্ষ অপরাজয় এই বাহিনী কিভাবে সামান্য মুসলিমদের হাতে পরাজিত হয় সেই প্রশ্ন থেকেই যায়। কি ছিল মুসলিমদের সেই ঐতিহাসিক রণকৌশল? কখনো কখনো ভৌগোলিক অবস্থানও মরণফাঁদ হয়ে ওঠে শত্রুদের জন্য। এখানেও ঠিক তেমনটাই হয়েছিল। এই আইন জালুত যুদ্ধের মুসলিমদের সূর্যের এমন দিকে দাঁড়ায় যাতে মঙ্গলরা উদীয়মান সূর্যের দিকে তাকিয়ে যুদ্ধ করতে বাধ্য হয়। ফলাফল সবকিছু অস্পষ্ট লাগতে শুরু করে মঙ্গল সেনা কিব্বুকার বাহিনীর কাছে। ঠিক এই সময় বাইবার্স তার রণকৌশল প্রয়োগ করে অল্প কিছু সৈন্য নিয়ে কিব্বুকার বাহিনীকে আক্রমণ করে। উদ্দেশ্য ছিল কিব্বুকার বাহিনীকে উত্তেজিত করে ভিতরে নিয়ে আসা। এটা ছিল এক রণকৌশল যাকে বলা হয় পশ্চাৎ পথ স্মরণীতি, এবং এই নীতির ফাঁদে পড়ে কিব্বুকার বাহিনী। কিব্বুকার বাহিনী যখন অল্প সংখ্যক মুসলিমদের আক্রমণ করতে পাহাড়ে ঘেরা অঞ্চলে ঢুকে যায়, ঠিক সেই সময় গাছের আড়ালে লুকিয়ে থাকা মুসলিম তীরন্দাজ আক্রমণ করে কিব্বুকার বাহিনীকে এবং মিটফা নামের রণকৌশল অবলম্বন করে, যা মঙ্গলদের ঘোড়াকে ভয় দেখানোর জন্য করা হয়েছিল। কিন্তু এটি দুর্ধর্ষ মঙ্গলদের তেমন কাবু করতে পারেনি, যা প্রমাণ হয় পরে কিব্বুকার বাহিনী দ্বারা মুসলিমদের তৈরি ব্যূহের বামাংশ ভেঙে ফেলার মাধ্যমে। এই সময় আগমন ঘটে মুসলিম যোদ্ধা সাইফুদ্দিন কুদ্দুসের। মুসলিমদের অবস্থান যখন আশঙ্কাজনক, তখন তিনি চিৎকার দেন এবং সবাইকে আহ্বান জানান ইসলাম রক্ষায় জীবন দিয়ে যুদ্ধ করতে। ঠিক এই সময় কিব্বুকার রিজার্ভে রাখা মিশরীয় সৈন্যরা যোগ দেন মুসলিমদের পক্ষে এবং মঙ্গলরা পরাজয় নিশ্চিত জেনে পালিয়ে যান। কিন্তু হার না মানা মঙ্গলরা আবারও পরবর্তীতে ফিরে আসে যুদ্ধের ময়দানে, কিন্তু মুসলিমদের সংঘবদ্ধ আক্রমণে আবারও পরাজিত হয় মঙ্গলরা। একের পর এক হত্যা করা হয় কিব্বুকার দেহরক্ষী ও সৈন্যদের। বাকি সেনারা পালিয়ে যান যুদ্ধক্ষেত্র থেকে। বাইবার্সের হাতে বন্দী হয় কিব্বুকা এবং পরবর্তীতে সুলতান কুদ্দুসের নির্দেশে হত্যা করা হয় কিব্বুকাকে। নতুন এক ইতিহাস তৈরি হয় আইন জালুত পর্বতে। এই ইতিহাসের রসিকতা সামান্য কৃতদাস শ্রেণীর মামলুক যোদ্ধারা। এটা শুধু মামলুকদের জয়ই ছিল না, এটা ছিল মুসলিমদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এবং এরই মাধ্যমে মামলুকরা হয়ে ওঠে মুসলিমদের সর্বে সর্বা। তারা পরবর্তীতে বাইবার্সের নেতৃত্বে একের পর এক হারানো সাম্রাজ্য ফিরে পায়। আইন জালুতের যুদ্ধ জয় শুধু পৃথিবীতে মুসলিমদের অস্তিত্বই টিকিয়ে রাখতে সাহায্য করেনি, বরং পুরো পৃথিবীকে রক্ষা করেছিল ভয়ানক এক ধ্বংসযজ্ঞ থেকে। এই যুদ্ধে মামলুকদের পরাজয় যেমন নিঃশেষ করে ফেলত মুসলিমদের পৃথিবী থেকে, তেমনি পৃথিবী পতিত হতো এক ভয়ানক থাবার মুখে। ধ্বংস হতো নগরের পর নগর এবং রক্তের বন্যা বইত বাগদাদের মতো পুরো পৃথিবীতেও। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে পারেন।